মুঠোফোন সেবা থেকে মোবাইল অপারেটররা যে আয় করেন সে আয়ের ১০০ টাকার ৫৬ টাকাই নিয়ে যায় সরকার, আর এর চূড়ান্ত ভুক্তভোগী হন সাধারণ মানুষ। সরকার কিভাবে এত টাকা নিয়ে যায় এবং সাধারণ মানুষই বা কীভাবে এর শিকার হন, এ নিয়েই আজকের নির্বাচিত খবরে আছি আমি আব্দুল আল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ রিফাত মুসলিম। স্বাগত আপনাকে নির্বাচিত খবরে। ধন্যবাদ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেখানে আসলে কম বেশি সবারই আসলে যুক্ত এই সেবাটার সাথে। তার আগে জানিয়ে রাখি, আজকে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। সেই দিবসকে কেন্দ্র করেই আপনার একটা প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে। শিরোনাম মুঠোফোন সেবা ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই নেয় সরকার। এখন বিষয় হচ্ছে যে এই যে আমাদের টেলিযোগাযোগ খাত, এই টেলিযোগাযোগ খাতের এটা তো একটা বড় একটা খাত, এর একটা অংশ মুঠোফোন। এই মুঠোফোনের সেবার যে মান বৃদ্ধি, আমরা এই মান নিয়ে হরহামেশাই অভিযোগ শুনি নানা, এই মান বৃদ্ধির ক্ষেত্রে এখন বড় চ্যালেঞ্জ কি? দেখুন, আমরা যদি মুঠোফোন সেবার কথা বলি তাহলে এই মুহূর্তে মুঠোফোন সেবায় সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ মান বৃদ্ধির ক্ষেত্রে সেটা হলো উচ্চ কর হার এবং তাদের যে ফি দিতে হয় সেগুলো। আমরা যদি মোবাইল অপারেটরদের কথা বলি বা তারা যেটা আমাদেরকে বলছেন, যে তথ্য আমাদেরকে দেন, তাদের রেভিনিউ, তারা যে আয় করে বছরে, সেই আয়ের উপরে আপনার 40 থেকে 45% কর্পোরেট ট্যাক্স দিতে হয় তাদেরকে, সরকার। এর বাইরে সরকারের সঙ্গে তাদের আয়ের 5.5% তারা রেভিনিউ শেয়ার করে। এর এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা তহবিল, যেটা সেই তহবিলের জন্য তাদেরকে 1% দিতে হয়। তো সব মিলিয়ে দেখা যায় যে তাদের 55 থেকে 56% চলে যায় সরকারের কোষাগারে। তো তারা যেটা বলছেন যে এই যে আয় অথবা এই যে তাদের সরকারের সঙ্গে যে রাজস্ব ভাগাভাগি করতে হয়, এর ফলে তারা যে বিনিয়োগটা, প্রয়োজনীয় বিনিয়োগ এই খাতে করার দরকার, সেই বিনিয়োগ কিন্তু তারা আসলে করতে পারেন না। এর ফলে যেটা হয় যে সেবার মান ধীরে ধীরে কমতে থাকে এবং ভুক্তভোগী হয় গ্রাহক। আচ্ছা, আমাদের দেশে এখন পর্যন্ত এই মুহূর্তে প্রায় ১৮ কোটি ৬১ লাখ মুঠোফোন ব্যবহারকারী রয়েছে। আহ, এটার সংখ্যাটা অনেক, মানে এর মধ্যে তো নিশ্চয়ই আছে, আমরা যদ্য প্রতিবেদনে দেখেছি যে কোনো কোনো ব্যক্তি আসলে একাধিক সিম ব্যবহার করে, সেই হিসাবটাও এখানে এসেছে। সব মিলিয়ে এই যে এত মানুষ যে মুঠোফোন ব্যবহার করছে, ভুক্তভোগী তো আসলে সবাই হচ্ছে কম বেশি, নাকি? মানে এর প্রভাব, এই উচ্চ কর হারের প্রভাব ভুক্তভোগীদের মানে ব্যবহারকারীদের উপর কতটা পড়ে? দেখুন, একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো যে বিটিআরসির হিসাবে বাংলাদেশে এখন মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা, অর্থাৎ সিম আছে, অ্যাক্টিভ সিম আছে 18 কোটি 61 লাখের কাছাকাছি বা একটু কম বেশি। তবে এখানে এমন হতে পারে যে একজন একাধিক সিম ব্যবহার করতে পারে। তো আমরা গড়ে হয়তো সেটা ধরতে পারি 12 থেকে 13 কোটি মানুষ মুঠোফোন ব্যবহার করে। তো সরকার কিন্তু মুঠোফোন থেকে দুইভাবে রাজস্ব নিচ্ছে। এক হচ্ছে অপারেটরদের পক্ষ থেকে একটা যাচ্ছে, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো যারা গ্রাহক আছেন তাদের উপরে আবার 39% একটা, তাদের প্রতি ১০০ টাকা ব্যবহারে 39% সরকারের কোষাগারে জমা হচ্ছে। এর ভিতরে ভ্যাট আছে, এর ভিতরে আরও অন্যান্য মানে কর মিলিয়ে টোটাল এটা আপনার 39%। তো একজন ব্যবহারকারী যখন মুঠোফোনে ১০০ টাকা ভরছেন, তার ওই ১০০ টাকা সেবা পেতে হলে কিন্তু ১৩৯ টাকা খরচ করতে হয়, বা 39 টাকা, ১৩৯ টাকা তাকে রিচার্জ করতে হয় ফোনে। তো এক্ষেত্রে দেখা যায় যারা নিম্ন মধ্য আয় বা স্বল্প আয়ের মানুষ আছে তাদের উপরে চাপটা বেশি পড়ে। এর কারণ কি? কারণ হলো যে যারা শহরে থাকে তারা দেখা যায় যে ব্রডব্যান্ড কাভারেজের ভিতরে থাকে, তারা অনেক সময় মানে ইন্টারনেটটা বেশি ব্যবহার করে, স্মার্টফোন বেশি ব্যবহার করে। কিন্তু যারা গ্রামে থাকেন তারা কিন্তু ফিচার ফোন ব্যবহার করে এখন। তো ফিচার ফোন ব্যবহার করার ফলে যেটা হয়, তারা তাদের যে যোগাযোগ তাদের মধ্যকার, এই যোগাযোগের জন্য তাদের পুরোপুরি মুঠোফোনের ওই কলিং সেবার উপরেই নির্ভর করতে হয়। এর ফলে দেখা যায় যে পুরা টাকাটা সে ব্যবহার করছে তার কলিং সেবার জন্য, এবং কর হারের বেশি চাপটা তাদের উপরে যেই পড়ছে। এক্ষেত্রে কিছুটা শহরে যারা থাকে বা স্মার্টফোন যারা ব্যবহার করে তারা বেশ কিছুটা প্রিভিলেজ কিংবা পায়। ইন্টারনেট যারা ব্যবহার করে যারা, তারা বেশ কিছুটা প্রিভিলেজ পায়। আচ্ছা, তো এই যে আমাদের দেশে যে এত উচ্চ হার, আমরা যদি আমাদের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে কিংবা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি, তাহলে আমাদের দেশের যে এই যে কর হার, এটা মানে কতটা বেশি? দেখুন, মোবাইল অপারেটর বা মুঠোফোন অপারেটর যারা আছে এদের একটা বৈশ্বিক সংগঠন আছে যার নাম হচ্ছে জিএসএমএ।
তারা একটা ডাটা দেয়। সেই ডাটা অনুযায়ী যদি আমরা দেখি তবে আমরা বলতে পারি যে ভারতে আসলে এই খাতে কর হার 18%, ফিলিপাইনে 12 এবং ইন্দোনেশিয়ায় 11। আরও ইন্টারেস্টিং বিষয় হলো যে অর্থনৈতিক সংকটে আছে এমন দুটি দেশ, শ্রীলঙ্কা এবং নেপাল, তাদেরও কর হার কিন্তু যথাক্রমে 23 এবং 26%। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ যারা আছে তাদের চেয়েও কিন্তু আমাদের এখানে কর হারটা অনেক বেশি। আচ্ছা, এই যে রাজস্ব সংগ্রহ সরকারের, এটা একটা উপায় হিসেবে এই যে মুঠোফোনের উপরে আসলে এই চাপটা গিয়ে পড়েছে। মানে আগের সরকার তো বেশি, যেহেতু আগের সরকার অনেক দিন ছিল, আহ, তো এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো এবং এই পর্যায়ে আসলো, এটা মানে বাড়তে বাড়তে এই পর্যায়ে আসলো, এই প্রেক্ষিতে করণীয় কি এখন? যদি আমরা জানি যে নতুন সরকার এসেছে, তারা তো নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবে, তার আগে জানতে চাই এখন আসলে করণীয় কি? করণীয় যেটা সেটা হলো যে এই কর তো আসলে এক লাফেই মানে শূন্যতে আনা সম্ভব না। তো বিশ্লেষকরা বা এই খাতে যারা কাজ করেন তারা যে পরামর্শ দিচ্ছেন যে এই ধরনের পরোক্ষ করের উপর চাপ কমিয়ে প্রত্যক্ষ কর যেমন আয়কর, এই করগুলোর উপরে চাপ বাড়ানো। তো সেক্ষেত্রে যেটা করতে বলছেন তারা যে ধীরে ধীরে বা ধারাবাহিকভাবে অল্প অল্প করে এই চাপটা কমিয়ে আনা, যেন গ্রাহক বা মানে গ্রাহক স্বস্তিতে থাকেন এবং এই খাতে সেবার মানটা আরও বাড়ানো যায়। সরকার কি কিছু বলছে? যেটা বলছিলাম যে বিএনপি সরকার আসলো, কয়েক মাস হলো, খুব বেশি দিন হয়নি আসলে। এর মধ্যে কি সরকারের পক্ষ থেকে কোনো আভাস দেওয়া হয়েছে এটা কমানোর? হ্যাঁ, সরকার টেলিযোগাযোগ খাতের এই কর হারকে খুব মানে সিরিয়াসলি দেখছে এবং সরকারের যিনি উপদেষ্টা আছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং যিনি মন্ত্রী আছেন তারা দুজনেই কিন্তু এই কর হার নিয়ে একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে বা সাংবাদিকদের সঙ্গে একাধিকবার এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গতকালকে রাজধানীতেই একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রী যিনি টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা তিনি কিন্তু একটা আভাস দিয়েছেন যে এই বাজেটে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পারি। উনি যেটা বলছেন যে হয়তো একবারে এই পরিবর্তনগুলো সম্ভব হবে না, তবে ধারাবাহিকভাবে এই পরিবর্তনগুলো করার জন্য দৃশ্যমান যে বিষয়গুলো উদ্যোগগুলো নেওয়া দরকার তারা হয়তো নেবে এই বাজেটে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের উপর নির্বাচিত খবর নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ।